গল্পের শুরুতে আমরা দেখতে পাই হাজার হাজার ফিট উঁচুতে উড়তে থাকা একটি যাত্রীবাহী প্লেনে মেইন ক্যারেক্টার জ্যাক যখন রিল্যাক্স মুডে ছিল তখনই হঠাৎ তীব্র ঝড় ও বাতাসের ধাক্কায় পুরো প্লেনটি জোরে কাঁপতে শুরু করে। আকস্মিক ঢাকুনিতে সিট বেল্টহীন যাত্রীরা ছাদের সাথে ধাক্কা খায়, চারদিকের লাগেজ ভেঙে পড়ে এবং ওপর থেকে অক্সিজেন মাস্ক নেমে এসে কেবিনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরই মধ্যে বিকট শব্দে প্লেনের ডান দিকের উইংয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং পেছনের অংশটি ভেঙে আলাদা হয়ে মাঝ আকাশে উড়ে যায়, যার ফলে বেশ কিছু যাত্রী নিচে তলিয়ে যায়। বাকি অংশটি নিয়ে প্লেনটি মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ঘন জঙ্গলের ভেতর আছড়ে পড়ে বিশাল আগুনের গোলায় পরিণত হয়। বেশ কিছু সময় পর জ্যাকের জ্ঞান ফিরলে সে মাথায় আঘাত ও শরীরে তীব্র ব্যথা নিয়ে টালোমাটাল পায়ে উঠে দাঁড়ায়। ধোঁয়া আর আগুন দেখে সে আতঙ্কে দৌড়ে জঙ্গল পার হয়ে সমুদ্রের পাড়ে পৌঁছায় এবং বুঝতে পারে সে পৃথিবীর বুক থেকে বিচ্ছিন্ন এক রহস্যময় দ্বীপে ফেসে গেছে। ঠিক তখনই জঙ্গল থেকে মানুষের যন্ত্রণাদায়ক চিৎকার শুনে পেশায় ডাক্তার জ্যাক নিজের কর্তব্যের টানে আবার আগুনের ভেতরের দিকে দৌড়াতে শুরু করে। সেখানে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষের মাঝে রক্তাক্ত মানুষগুলোকে ছটফট করতে দেখে সে নিজের আতঙ্ক সরিয়ে দ্রুত আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে শুরু করে। এমন সময় প্লেনের একটি বিশাল ও ভারী পাখা ভেঙে নিচে আটকে থাকা এক গর্ভবতী মেয়ের ওপর পড়ার উপক্রম হয়। বিপদ দেখে জ্যাক নিজের জীবনের তোয়াক্কা না করে দ্রুত মেয়েটির দিকে ডাইভ দেয় এবং পাখাটি পড়ার ঠিক আগের মুহূর্তে তাকে টেনে সরিয়ে নেয়। এর পরপরই পাখাটি মাটিতে আছড়ে পড়ে আর একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যার ধাক্কায় দুজনেই বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে। নিজের ক্ষতমা ব্যথার তাওয়াক্কা না করে জ্যাক আবারও মানুষকে বাঁচাতে ছুটে গেলেও ততক্ষণে বিস্ফোরণে বেশিরভাগ আহতই মারা যায়। চারদিকে লাশের স্তূপ দেখে মন ভেঙে পড়া জ্যাক রক্তাক্ত শরীরে জঙ্গলের ভেতরে গিয়ে নিজের ক্ষত নিজে সেলাই করার চেষ্টা করে, কিন্তু ইনজুরির স্থানে হাত না পৌঁছনোয় সেখানে ক্যাট নামের এক মেয়ে হাজির হয়ে নিজে থেকেই সেলাই করে দিতে রাজি হয়। সেলাইয়ের সময় কোনো অ্যানেস্থেশিয়া ছাড়াই জ্যাকের মুখে ব্যথার কোনো চিহ্ন না দেখে ক্যাট চরম অবাক হয়। দ্বীপে অন্ধকার নেমে এলে জ্যাক প্লেনের ভাঙা অংশ দেখে ক্যাটকে হিসাব কষে বলে যে ককপিট বা সামনের অংশটি হয়তো অক্ষত আছে এবং সেখানে পৌঁছতে পারলে সিগন্যাল ট্রান্সমিটার দিয়ে রেস্কিউ টিমের সাথে যোগাযোগ করা সম্ভব। ক্যাট উত্তেজিত হয়ে জানায় যে দিনের বেলা সে দূরের উপত্যকায় ধোঁয়া উঠতে দেখেছিল, যেখানে সম্ভবত ককপিটটি ক্র্যাশ করেছে। ক্যাট এখনই সেখানে যাওয়ার জন্য জোরাজোরি করলে জ্যাকের বুকেও আশা জাগে, কিন্তু হঠাৎ দূরের গভীর জঙ্গল থেকে একটি বিকট ও ভয়ঙ্কর গর্জনের আওয়াজ ভেসে আসে এবং দেখা যায় বিশাল বিশাল গাছগুলো ভেঙে মাটিতে লুটিয়ে পড়ছে। কোনো বিশাল আকৃতির দানব ক্যাম্পের দিকে এগিয়ে আসলেও শেষ পর্যন্ত সামনে না এসে কিছুক্ষণ পর পরিবেশ আবার নিঝুম হয়ে যায়। পরদিন সকালে ক্যাম্পের সবাই রাতের সেই হিংস্র জীবটি নিয়ে ডায়নোসর বা প্রাচীন রাক্ষস বলে আলোচনা শুরু করতে থাকে। জ্যাক জানতো হাত গুটিয়ে বসে থাকলে সবাই মারা পড়বে, তাই বেঁচে ফিরতে সে চার্লি আর ক্যাটকে সাথে নিয়ে ককপিটের উদ্দেশ্যে রওনা দেয়। জঙ্গলে ঢোকার কিছুক্ষণের মধ্যেই মুষলধারায় বৃষ্টি শুরু হওয়ায় পথ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। ওদিকে ক্যাম্পে থাকা মানুষগুলো টের পায় যে রাতের সেই হিংস্র জীবটি আবারও শিকারের খোঁজে বের হয়েছে, যা সম্পর্কে জঙ্গলের ভেতরের 3 জন বেখবর ছিল। দীর্ঘক্ষণ খোঁজার পর গাছপালার আড়ালে প্লেনের সামনের অংশটি তাদের চোখে পড়ে। ভেতরে ঢুকে তারা দেখে ফার্স্ট ক্লাসের সমস্ত যাত্রী মারা গেছেন। জ্যাক ককপিটের লক করা দরজাটি লোহার টুকরো দিয়ে ভাঙতে চেষ্টা করে এবং দরজা খুলতেই ভেতর থেকে একটি রক্তাক্ত লাশ ছিটকে বের হয়। কিছুক্ষণ পর যখন চারদিকের পরিস্থিতি কিছুটা শান্ত হয়, হঠাৎ করেই সিটে থাকা পাইলট চোখ মেলে তাকায়। জ্যাক প্রথমে চমকে গেলেও একটু ভালো করে লক্ষ্য করতেই বুঝতে পারে যে পাইলট এখনও বেঁচে আছে। জ্যাক যখন তার প্রাথমিক চিকিৎসা করছিল তখনই পাইলট এই রহস্যময় বিমান দুর্ঘটনার আসল আর ভয়ঙ্কর সত্যটা তাদের সামনে ফাঁস করে দেয়। পাইলটের ধারণা অনুযায়ী তারা বর্তমানে মূল ভূখণ্ড বা চেনা পৃথিবী থেকে হাজার হাজার কিলোমিটার দূরে এমন এক অজানা দ্বীপে এসে ফেসে গেছে যার অস্তিত্ব হয়তো মানচিত্রেই নেই। হঠাৎ করেই পুরো জাহাজটা ভূমিকম্পের মতো কাঁপছিল। বাইরে আসলে কি আছে সেটা দেখার জন্য পাইলট যেই না জানালার কাঁচের একদম কাছে এগিয়ে গেছে, ঠিক সেই মিলিসেকেন্ডে কোনো এক অদৃশ্য খিলখিলে আর ভয়ঙ্কর জিনিস কাঁচ ভেঙে তাকে ধরে এক ঝটকায় বাইরে টেনে নিয়ে যায়। পাইলটের এমন আকস্মিক আর বিভৎস মৃত্যু পুরো পরিবেশটাকে এক লহমায় মহাশ্মশানের চেয়েও ভয়ঙ্কর করে তোলে। কিন্তু তাদের এই আতঙ্ক কাটবার আগেই বিমানটি আবারও মর্মর শব্দে কাঁপতে শুরু করে। আসলে যে গাছের ডালে ককপিটটি আটকে ছিল সেটা দানবটার ধাক্কায় ভেঙে সরাসরি নিচের মাটিতে আছড়ে পড়ে। এই তীব্র ঝাঁকুনিতে ভেতরের 3 জনই ছিটকে 3 দিকে গিয়ে আছাড় খায়, কিন্তু জ্যাক জানতো এখন দমে গেলে সবাই মারা পড়বে। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে মাটিতে পড়ে থাকা সেই নষ্ট সিগন্যাল ডিভাইসটা কুড়িয়ে নেয় এবং ক্যাট আর চার্লিকে টেনে তুলে জঙ্গলের দিকে পাগলের মতো দৌড়াতে শুরু করে। পেছন থেকে আসতে থাকা দানবটার সেই রক্ত জল করা গর্জন তাদের বুকের ভেতরের ভয়কে হাজার গুণ বাড়িয়ে দিচ্ছিল।
তবে আসার কথা এটাই যে সেই রহস্যময় জীবটি কোনো এক অজানা কারণে তাদের পিছু নেয়নি। বেশ কিছু দূর দৌড়ানোর পর যখন গর্জনের শব্দ কমে আসে, তখন তিনজন এক জায়গায় বসে হাঁপাতে হাঁপাতে স্বস্তির শ্বাস ফেলে এবং আবারও নিজেদের ক্যাম্পের দিকে পা বাড়ায়। কিন্তু ক্যাম্পে পা রাখতেই তাদের জন্য অপেক্ষা করছিল এক নতুন ঝামেলা। তারা গিয়ে দেখে সেখানে দুজন লোক একে অপরের কলার চেপে ধরে তুমুল মারামারি করছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে জ্যাক আর মাইকেল সাথে সাথে মাঝখানে ঢুকে দুজনকে টেনে হিচড়ে আলাদা করে। ব্যাপারটা কি জানার জন্য জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় যে জেমস নামের এক যাত্রী কড়া ভাষায় অভিযোগ করছে যে এই পুরো বিমান দুর্ঘটনার পেছনে কার্লি নামের এই লোকটার হাত আছে। কারণ বিমানটির যে অংশটা মাঝ আকাশে ভেঙে উড়ে চলে গিয়েছিল, কার্লি ঠিক সেই অংশেই বসা ছিল। অথচ অলৌকিকভাবে ওই অংশের বাকি সবাই মারা গেলেও শুধু এই কার্লি একটা আঁচড় ছাড়াই জ্যান্ত ফিরে বেসে গেছে। ক্যাট তখন আসল কথাটা ফাঁস করে দেয়। সে ব্যাগ থেকে বের করে সবাইকে দেখায় যে তারা জঙ্গল থেকে সিগন্যাল ডিভাইসটা খুঁজে পেয়েছে। যদি তারা এই দ্বীপ থেকে উদ্ধার পেতে চায়, তাহলে যে কোনো মূল্যে আগে এই জটিল ডিভাইসটাকে ঠিক করতে হবে। ঠিক তখনই সবাইকে অবাক করে কার্লি নিজে থেকে এক কদম সামনে এগিয়ে আসে। সে দৃঢ় গলায় জানায় যে সে এই ডিভাইসটা ঠিক করতে পারবে। আসলে কার্লি সাধারণ কোনো মানুষ ছিল না। সে অতীতে আর্মিতে একজন কমিউনিকেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিল। আর জ্যাক যে সিগন্যাল ডিভাইসটা জঙ্গল থেকে খুঁজে নিয়ে এসেছে, ওটাও ছিল একটা মিলিটারি গ্রেডের মেশিন। তাই কার্লির জন্য এটা মেরামত করা খুব একটা অসম্ভব কাজ ছিল না। সে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের টুলস নিয়ে কাজে বসে যায় এবং মাত্র অল্প কিছুক্ষণের মধ্যেই অলৌকিকভাবে ডিভাইসটার ভাঙ্গা ডিসপ্লেতে আলো জ্বালিয়ে তোলে, অর্থাৎ মেশিনটা আবার চালু হয়ে যায়। কিন্তু তাদের এই খুশিও বেশি সময় স্থায়ী হলো না। কার্লি ডিভাইসটা স্ক্রিনের দিকে তাকিয়ে বেশ চিন্তিত মুখে জানায় যে মেশিনের ভেতরের ব্যাটারি ব্যাকআপ একদম শেষের পথে, অর্থাৎ চার্জ প্রায় শূন্যের কোঠায়। যদি তারা এই শেষ সুযোগে রেস্কিউ টিমের কাছে SOS বা সাহায্যের সিগন্যাল পাঠাতে চায়, তবে ডিভাইসটাকে নিয়ে দ্বীপের সবচেয়ে উঁচু কোনো জায়গায় যেতে হবে। ঘন জঙ্গলের নিচ থেকে সিগন্যাল আকাশে পৌঁছাবে না। সেই দুর্গম পাহাড়ের দিকে তাকা মাত্রই ক্যাটের মুখের সমস্ত রক্ত চুষে নেওয়ার মতো অবস্থা হয়। কারণ সে মাত্র কিছুক্ষণ আগেই সেই জঙ্গলের ভয়ানক দানবের মুখ থেকে কোনো মতে জ্যান্ত ভিড়ে এসেছে। আর এখন আবার সেই একই জঙ্গলের ভেতর দিয়ে ওই খাড়া পাহাড়ে ওঠা মানে সরাসরি মৃত্যুকে দাওয়াত দেওয়া। কিন্তু চারদিকের পরিস্থিতি যা, তাতে তাদের সামনে হাত গুটিয়ে বসে থাকার কোনো উপায় ছিল না। তাই ক্যাট নিজের মনের ভয়কে চেপে রেখে জ্যাককে কিচ্ছু না জানিয়েই ক্যাম্পের অন্য 4 জন মানুষকে সাথে নিয়ে সেই বিপজ্জনক জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু তারা রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই জেমসও গোপনে তাদের পিছু নেয়। সেখানে গিয়েও জেমসের মুখ বন্ধ ছিল না। সে অনবরত কার্লিকে সেই প্লেন ক্র্যাশের জন্য খোঁচা মেরে কথা বলেই যাচ্ছিল। জেমসের এই ক্রমাগত মানসিক অত্যাচার সহ্য করতে করতে কার্লির ভেতরের জমানো ক্ষোভ এবার আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। ঠিক তখনই তাদের পেছনের ঝোপঝাড়ের ভেতর থেকে এমন একটা অদ্ভুত ভারী আর লোম খাড়া করা আওয়াজ ভেসে আসে যা পুরো জঙ্গলকে কাঁপিয়ে তোলে। এই দৃশ্য দেখা মাত্রই কার্লি, ক্যাট সহ বাকি সবাই যান বাঁচানোর জন্য পেছনের দিকে পাগলের মতো দৌড়াতে শুরু করে। কিন্তু পুরো ঘটনার সবচেয়ে চমকে দেওয়া বিষয় ছিল জেমসের প্রতিক্রিয়া। সে নিজের জায়গা থেকে 1 ইঞ্চিও নড়ল না। তার চোখে মুখে ভয়ের কোনো চিহ্নই ছিল না, যেন সে এই পরিস্থিতির জন্যই অপেক্ষা করছিল। বাকিরা যখন বেশ কিছুটা দূরে গিয়ে আত্মরক্ষা করে, ঠিক তখনই একের পর এক গুলি চালাতে শুরু করে। সরাসরি গিয়ে জানোয়ারটার সবচেয়ে দুর্বল অংশে আঘাত করে। ভালো করে দেখল তখন সবার চোখ একদম কপালে উঠে যায়। কারণ ওটা জঙ্গলের কোনো আদিম রাক্ষস বা এলিয়েন ছিল না। ওটা ছিল একটা বিশাল খিপথিলে আর রক্তাক্ত পোলার বিয়ার, অর্থাৎ মেরু অঞ্চলের শেঠ ভাল্লুক। পুরো দ্বীপে তখন এক অদ্ভুত নীরবতা। কিন্তু আসল ধাক্কাটা তো তখনও বাকি ছিল, কারণ সবার নজর এবার পোলার বিয়ার থেকে ঘুরে সরাসরি জেমসের উপর গিয়ে পড়ে। একটা সাধারণ প্যাসেঞ্জার বিমানে জেমস কিভাবে বুক পকেটে আস্ত একটা লোডেড বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। সবাই যখন তাকে সন্দেহের চোখে দেখে একের পর এক প্রশ্ন করতে শুরু করে, তখন জেমস পরিস্থিতি সামাল দিকে দ্রুত সাফাই গায়। সে দাবি করে এই দ্বীপে আসার পর প্লেনের ধ্বংসাবশেষে পড়ে থাকা এক মৃত পুলিশ অফিসারের লাশ থেকে সে এই বন্দুকটা কুড়িয়ে পেয়েছে। পর মানুষের মনের সন্দেহ কিছুটা কমে এবং তারা আর সময় নষ্ট না করে আবারও পাহাড়ের চূড়ার দিকে পা বাড়ায়। অবশেষে পাহাড়ের চূড়ায় পৌঁছানোর সাথে সাথেই অলৌকিকভাবে কার্লির হাতের সেই সিগন্যাল ডিভাইসে ফুল নেটওয়ার্ক বা ফুল সিগন্যাল চলে আসে। এই দৃশ্য দেখে কার্লির মুখে আনন্দের হাসি ফোটে এবং সে দ্রুত গ্লোবাল চ্যানেলে রেস্কিউ টিমের কাছে সিগন্যাল পাঠানোর চেষ্টা করতে থাকে। কিন্তু ফ্রিকোয়েন্সি ম্যাচ করতেই কার্লি এমন একটা জিনিস খেয়াল করে যা তার পুরো শরীরকে হিম করে দেয়। সে বুঝতে পারে এই চ্যানেলে অলরেডি অন্য কোনো জায়গা থেকে একটা সিগন্যাল অনবরত ব্রডকাস্ট করা হচ্ছে। তার মানে এই জনমানবহীন অভিশপ্ত দ্বীপে তাদের ছাড়াও অন্য কোনো মানুষ রয়েছে যে বা যারা অনেক আগে থেকেই পৃথিবীর কাছে সাহায্যের গুহার জানাচ্ছে।
এত বড় আর শুনশান দ্বীপে তাদের বাইরে অন্য কারো অস্তিত্ব থাকাটা কোনোভাবেই যুক্তিযুক্ত ছিল না। সবাই যখন এই গভীর রহস্যের জালে হাবুডুবু খাচ্ছিল, ঠিক তখনই সেই সিগন্যাল ডিভাইসের স্পিকার থেকে হঠাৎ করেই খড়খড়ে আওয়াজে এক মহিলার কণ্ঠ ভেসে ওঠে। মনোযোগ দিয়ে শোনার পর ক্যাট বুঝতে পারে ওটা আসলে একটা ফ্রেঞ্চ ভাষা, অর্থাৎ কোনো ফরাসি মহিলা কথা বলছেন। তারা সাথে সাথে ক্যাটকে বলে যেহেতু ক্যাট ফ্রেঞ্চ ভাষা জানে, সে যেন দ্রুত ওই মহিলার সাথে কথা বলে তাদের লোকেশনটা জানিয়ে দেয়। কিন্তু ক্যাট যখন স্পিকারের কান ঘেঁষে সেই কথাগুলো শুনছিল, মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে তার মুখের সমস্ত হাসি উধাও হয়ে যায়, কারণ ওপাশে কোনো রেস্কিউ টিম লাইভ কথা বলছিল না। ওটা ছিল একটা লুপে চলতে থাকা পুরনো রেকর্ডিং, যেখানে এক মহিলা শুধু কাঁদছিলেন আর বলছিলেন, আমাদের বাঁচাও, ওরা সবাইকে মেরে ফেলছে। ঠিক তখনই হুট করে সিগন্যালটা পুরোপুরি কেটে যায়। চারপাশে আবার সেই শ্মশানের নীরবতা। কার্লি তখন দ্রুত ডিভাইসের ফ্রিকোয়েন্সি, কোড আর টাইম স্ট্যাম্প চেক করে এমন এক ভয়ঙ্কর আর লোমহর্ষক সত্য আবিষ্কার করে, যা শোনার পর সবার পায়ের তলার মাটি সরে যায়। কার্লি কাঁপা কাঁপা গলায় সবাইকে জানায় যে এই রেডিও সিগন্যাল বা রেকর্ডিংটা আজ কিংবা গতকালের নয়, এটা আজ থেকে দীর্ঘ 16 বছর ধরে এই দ্বীপে অনবরত বেজেই চলেছে। আর এই দীর্ঘ 16 বছরের মধ্যে বাইরের দুনিয়ার কোনো রেস্কিউ টিম বা কোনো মানুষ এই সিগন্যালের জবাব দেয়নি। তার মানে একটাই, এই দ্বীপে যারা একবার পা রাখে তাদের কথা পুরো পৃথিবী চিরতরে ভুলে যায়। এই নির্মম আর অন্ধকার সত্যটা জানার পর ভেতরে ভেতরে সবার বুক কেঁপে ওঠে। তাদের মাথায় এখন এক ঝাঁক প্রশ্ন কিলবিল করছিল। জঙ্গলের সেই অদৃশ্য দানবটা আসলে কি? একটা বরফের ভাল্লুক এই তপ্ত জঙ্গলে এলো কিভাবে? আর সবচেয়ে বড় কথা, তাদের বিমানটা কি আসলেই কোনো সাধারণ যান্ত্রিক ত্রুটির কারণে ক্র্যাশ করেছিল, নাকি এই দ্বীপের কোনো অদৃশ্য শক্তি টেনে এনে তাদের আছাড় মেরেছে? এই সমস্ত অদ্ভুত আর অতি প্রাকৃত ঘটনা সবাইকে এক চরম আতঙ্কের সাগরে ডুবিয়ে দেয়। তারা বুঝতে পারে এই দ্বীপের গভীরে এমন এক ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে যা তাদের কল্পনাকেও হার মানায়। এই ঘটনার পর ভাঙা মন আর বুক ভরা আতঙ্ক নিয়ে সবাই আবারও পাহাড় থেকে নেমে ক্যাম্পের দিকে ফিরে আসে। ক্যাম্পে ফিরে জ্যাক ও চার্লি সিগন্যাল উধাও হওয়ার মিথ্যে অজুহাত দিয়ে সবাইকে শান্ত করে, কিন্তু মাঝরাতে মাইকেলের পোষা কুকুর জঙ্গলের দিকে মুখ করে চিৎকার শুরু করলে তীব্র আতঙ্ক ছড়ায়। জ্যাক টর্চ জেলে এবং জেমস প্লেনের ব্যাটারির সার্চ লাইট অন করে জঙ্গলে আলো ফেললে দেখা যায় সেখানে ডজন কানেক বিশাল ও হিংস্র বুনো শুয়োর লুকিয়ে আছে। তবে শুয়োরগুলো আক্রমণ না করে আলো দেখে গভীর জঙ্গলে পালিয়ে যায়। পরদিন সকালে প্লেনের অবশিষ্ট খাবার শেষ হয়ে যাওয়ার খবর আসতেই জেমস মেজাজ হারিয়ে ওল্ডহ্যাম নামের এক যাত্রীর ওপর চুরির অভিযোগ তোলে এবং পরিস্থিতি মারামারিতে রূপ নেয়। জ্যাক তাদের আলাদা করলেও সে জানতো দ্রুত খাবারের ব্যবস্থা না হলে মানুষ একে অপরকে ছিঁড়ে খাবে। ঠিক তখনই জঙ্গল থেকে একটা ধারালো চাকু উড়ে এসে গাছের গুঁড়িতে গেঁথে যায়। জন নামের এক রহস্যময় লোক সামনে এসে বুনো শুয়োর শিকারের প্রস্তাব দেয় এবং তার স্যুটকেসে সাজানো প্রফেশনাল সব শিকারি ছুরি সবার সামনে মেলে ধরে। এরপর জন, জেমস ও মাইকেল শুয়োরের পায়ের ছাপ খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলে রওনা দেয়। দীর্ঘক্ষণ খোঁজার পর জন মাটিতে শুয়োরের তাজা চিহ্ন দেখে ঝোপের আড়ালে শিকারটিকে চিহ্নিত করে। জনের মাস্টার প্ল্যান অনুযায়ী মাইকেল পাশ থেকে ঘেরাও করতে গিয়ে উত্তেজনায় চিৎকার করে উঠলে শুয়োরটি সরাসরি তাদের দিকে তেড়ে আসে। জন ডাইভ দিয়ে বাঁচলেও মাইকেল শুয়োরের ধাক্কায় কাদার মধ্যে আছাড় খায়। তবে অলৌকিকভাবে শুয়োরটি জঙ্গল দিয়ে চলে যাওয়ায় সে সামান্য চোট পেয়ে বেঁচে যায়। ক্যাট ও মাইকেল ক্যাম্পে ফিরে যেতে চাইলেও জন একাই শিকারের উদ্দেশ্যে আরও গভীর জঙ্গলে হারিয়ে যায়। ক্যাট আহত মাইকেলকে নিয়ে ফেরার পথে সিগন্যাল ডিভাইসটি উঁচুতে ধরার জন্য এক বিশাল গাছের মগডালে চড়ে। ওদিকে অন্য প্রান্তে জন বুনো শুয়োরের চিৎকার শুনে এগিয়ে গেলে হঠাৎ শুয়োরটির আওয়াজ বিভৎস আর্তনাদে রূপ নেয়। ভয়ে জনের হাত থেকে ছুরি খসে পড়ে এবং সেই অদৃশ্য রাক্ষসটা সরাসরি জনের মুখোমুখি এসে দাঁড়ায়। ক্যাট ও মাইকেল ক্যাম্পে ফিরে জ্যাককে জানায় যে জন হয়তো মারা গেছে। তখনই পেছনের ঝোপ নড়ে উঠলে সবাই ভাবল দানবটি হানা দিয়েছে, কিন্তু জ্যাক লাঠি হাতে এগিয়ে গেলে সবাইকে চমকে দিয়ে জন রক্তমাখা অবস্থায় কাঁধে সেই বিশাল বুনো শুয়োর নিয়ে অক্ষত ফিরে আসে। রাতে আগুনের চারপাশে সবাই জড়ো হলে মাইকেল ফিসফিস করে জনের কাছে দানবের ব্যাপারে জানতে চায়। জন স্বাভাবিক গলায় ওখানে শুয়োর ছাড়া কিছু দেখেনি বললেও মাইকেল তার চোখের লুকানো আতঙ্ক পড়ে ফেলে। পরদিন সকালে প্লেনের পানীয় জল পুরোপুরি ফুরিয়ে গেলে এক নতুন সংকট তৈরি হয়। রেস্কিউ টিমের সাথে যোগাযোগের জন্য চার্লি নিজের ভাঙা পা নিয়েই মিলিটারি সিগন্যাল ডিভাইসটি নিয়ে পাহাড়ের চূড়ায় পৌঁছায়, কিন্তু সে ফ্রিকোয়েন্সি ম্যাচ করার মুহূর্তেই পেছন থেকে অজ্ঞাত কেউ তার ঘাড়ে আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়।
হামলাকারী চার্লিকে না মেরে শুধু সিগন্যাল ডিভাইসটি পাথরের সাথে আছাড় মেরে টুকরো টুকরো করে বাতাসে মিলিয়ে যায়। জ্ঞান ফেরার পর চার্লির মনে স্পষ্ট হয়ে যায় যে এই দ্বীপে তাদের বাইরেও এমন কেউ লুকিয়ে আছে যে চায় না বেঁচে যাওয়া যাত্রীরা কখনো চেনা পৃথিবীতে ফিরে যায়। পরের দিন সকালে কার্লি দ্বীপের খোঁজে বেরিয়ে সমুদ্রের পাড়ে বালির নিচে চাপা পড়া একটি মোটা স্টিলের তার পায়, যার এক প্রান্ত সমুদ্রের পানিতে এবং অন্য প্রান্ত ঘন জঙ্গলে চলে গেছে। সেই কেবেলের সূত্র ধরে জঙ্গলে কিছু দূর যাওয়ার পর মাটিতে বিছানো লোহার চিকন তারের একটি মরণ ফাঁদে পা লেগে কার্লি মারাত্মক দুর্ঘটনার শিকার হয়। একটি ধারালো গাছের ডাল স্প্রিংয়ের মতো ছুটে এসে তার পায়ের পেশি ভেদ করলে সে তীব্র যন্ত্রণায় তা টেনে বের করে এবং অতিরিক্ত রক্তক্ষরণে জ্ঞান হারায়। রাতে এক রহস্যময় অবয়ব এসে তার বাঁধন কেটে গেলে পরদিন সকালে জ্ঞান ফিরলে আকাশ কুচকুচে কালো দেখে ক্যাম্পে বিপর্যয়ের আশঙ্কায় সে লংরাতে দৌড়াতে থাকে। ওদিকে ক্যাম্পে গর্ভবতী অ্যানা মাঝরাতে ঘুম থেকে জেগে তার পেটের বাচ্চা গায়েব দেখে এবং একটি শিশুর কান্নার আওয়াজ তাড়া করে সামনে কালো চোখের জনকে অদ্ভুত ভবিষ্যৎবাণী করতে দেখে। অ্যানা সামনে থাকা বেবি কারের ভেতরের কাপড় সরাতেই বাচ্চার বদলে কিছু কাঁচা মাংসের টুকরো দেখে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে চার্লি ছুটে এসে মানসিক ভারসাম্য হারানো অ্যানাকে শান্ত করে। সকালে জ্যাক অ্যানার হাত পরীক্ষা করে দেখে ভয়ের চোটে নখ বসে রক্ত বেরোচ্ছিল। সবাই ভাবল এটি অ্যানার দুঃস্বপ্ন ছিল, কিন্তু সেই রাতেই অ্যানা পেটে কেউ ছুরি চালাচ্ছে মনে করে জেগে উঠলে জ্যাক তার পেটে কোনো দাগ না পেয়ে একে প্রেগন্যান্সির হ্যালুসিনেশন বলে ওষুধ দেয়। জ্যাকের এই অবিশ্বাসে ক্ষিপ্ত হয়ে অ্যানা মাঝরাতে একাই ক্যাম্প ছেড়ে জঙ্গলে চলে যায় এবং চার্লি তাকে ফিরিয়ে আনতে পেছনে দৌড়ায়। জঙ্গলে অ্যানার পেটে তীব্র ব্যথা শুরু হলে চার্লি জ্যাককে ডাকতে ক্যাম্পের দিকে রওনা দেয়, কিন্তু মাঝপথে জেমসের সাথে দেখা হওয়ায় তাকে জ্যাকের কাছে পাঠায়। চার্লি অ্যানার কাছে ফিরে আসার কিছুক্ষণ পর জেমস একাই জঙ্গল থেকে বেরিয়ে আসে। তার সাথে জ্যাক ছিল না এবং সেই হিংস্র নজরে অ্যানার দিকে তাকাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে কার্লি ক্যাম্পে ফিরে জ্যাককে জানায় যে এই দ্বীপে তাদের ধ্বংস করার জন্য অন্য কেউ লুকিয়ে আছে। তখনই ওল্ড হ্যাম হাঁপাতে হাঁপাতে এসে বিস্ফোরক তথ্য দেয় যে এই প্লেন ক্র্যাশে আরও একজন যাত্রী বেঁচে ছিল, যার নাম জেমস। জ্যাক বুঝতে পারে যে জেমস এতদিন তাদের সাথে ছিল আসলে কোনো যাত্রী নয়, বরং দ্বীপের সেই অদৃশ্য শত্রু। জ্যাক ও জন দ্রুত অ্যানা আর চার্লিকে খুঁজতে জঙ্গলে ছুটে গিয়ে ধস্তাধস্তির চিহ্ন পায় এবং বোঝে তারা গায়েব হয়ে গেছে। খুঁজতে খুঁজতে জ্যাক মাটিতে চার্লির কাপড়ে পুকরো পায় এবং সামনে দুটো আলাদা পথ থাকায় তারা আলাদা হয়ে খোঁজার সিদ্ধান্ত নেয়। বৃষ্টির মধ্যে অ্যানার আর্তনাদ শুনে জ্যাক খাঙ্গা পাহাড় বেয়ে উপরে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যায়। তখনই জেমস তার সামনে এসে চার্লিকে জ্যান্ত কবর দেওয়ার হুমকি দেয়। দুজনের মধ্যে তুমুল মারামারি শুরু হলে চতুর জেমস জ্যাককে এলোপাথারি মারধর করে অজ্ঞান করে চলে যায়। কয়েক মিনিট পর ক্যাটের ডাকে জ্যাকের জ্ঞান ফিরলে সব পায়ের ছাপ মুছে যাওয়া সত্ত্বেও সে একাই সামনে এগিয়ে যায়। হঠাৎ তারা দেখে জঙ্গলের মাঝে এক বিশাল গাছে চার্লিকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। জ্যাক দৌড়ে গিয়ে চার্লিকে নিচে নামালেও ততক্ষণে তার হার্টবিট পুরোপুরি বন্ধ ছিল। জ্যাক হার না মেনে চার্লির বুকে অনবরত পাম্প করতে থাকে এবং চরম হতাশায় শেষ একটি জোরালো আঘাত করতেই অলৌকিকভাবে চার্লি জোরে দীর্ঘশ্বাস নিয়ে চোখ মেলে তাকায়। চার্লির এই বেঁচে ফেরার সাথেই কাহিনীর প্রথম পর্ব শেষ হয়। তবে বেঁচে ফেরা চার্লি জেমসের আসল পরিচয় এবং এই অভিশপ্ত জঙ্গল সম্পর্কে এমন কিছু ভয়ঙ্কর সত্য ফাঁস করবে যা সবার ঘুম হারাম করে দেবে। তো ভিউয়ার্স, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্টে লিখুন পার্ট 2 চাই। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। গুড বাই।